আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটার নাম হচ্ছে লিমিট, ফিট, টলারেন্স। কি বললাম? লিমিট, ফিট অ্যান্ড টলারেন্স। এখন এই লিমিট, ফিট, টলারেন্স এই জিনিসটা কি? আমাদের সবার বই আছে, যে বইতে এই চ্যাপ্টারটা দেওয়া আছে। বেসিক্যালি এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের প্রোডাকশন বা ম্যানুফ্যাকচারিং ইউনিটে এই টার্মটা খুব বেশিভাবে আমরা ব্যবহার করে থাকি, কিন্তু আগামী দিনে আমরা যখন আমাদের ওয়ার্কশপে কাজ করব তখন কিন্তু আমাদের এই লিমিট, ফিট, টলারেন্স সম্বন্ধে ধারণা থাকাটা আবশ্যক। এই টপিকটা আজকে এটা আমরা আলোচনা করছি, এই টপিকটা সম্পূর্ণরূপে একটা থিওরিক্যাল বিষয়। এটার সাথে প্র্যাকটিক্যাল রিলেশন যেটা আছে তুমি গিয়ে ফিজিক্যালি দেখতে পাবে না, তুমি কিন্তু যখন প্র্যাকটিক্যাল করবে তখন যে যে জিনিসপত্রগুলো নিয়ে তুমি প্র্যাকটিক্যাল করবে বা আমাদের দৈনন্দিন জীবনে তুমি যা যা জিনিসের তুমি ব্যবহার দেখতে পাচ্ছ, এই সবকটা জিনিস যখন ম্যানুফ্যাকচারিং হয়েছে বা প্রোডাকশন করা হয়েছে, সেই প্রোডাকশনের সময় আমরা এই তিনটে জিনিসকে মাথায় রেখেই সেটার প্রোডাকশন করে থাকি। আমাদের লাইফে যেটা বলছি, মানে ইচ অ্যান্ড এভরি প্রোডাক্ট তার কিন্তু একটা সবার একটা প্রত্যেকের সাইজ থাকে এবং তার সেই সাইজটার একটা কিছু লিমিটেশন থাকে। সেই সাইজ এবং তার লিমিটেশন এই জিনিসটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে আমাদের সেফটির জন্য আমরা এটা ব্যবহার করে থাকি এবং তার ব্যবহারটার উপর বেস করে আমাদের সেটা কমফোর্ট ফিলিংও হয়, মানে আমি কত সহজভাবে জিনিসটাকে ইউজ করতে পারছি, সেটা কত সেফটি নিয়ে ইউজ করতে পারছি, এই সমস্ত কিছু ডিপেন্ড করছে সেই জিনিসটা যখন তৈরি হচ্ছে, সেই তৈরি করার সময় তার লিমিটেশন কি কি থাকছে। এবং এই যে জিনিসগুলো যখন কোনো একটা জায়গাতে তৈরি হয়, প্রোডাকশন যখন হচ্ছে, সেখানে প্রোডাকশনটাকে আমরা বলে থাকি মাস প্রোডাকশন। মাস প্রোডাকশন মানে কি, একসাথে অনেক প্রোডাক্ট তৈরি হচ্ছে। আমি কোনো বেসিক্যালি একটা প্রোডাক্টের কথা বলছি, ধরো আমরা আমাদের অটোমোবাইল সেক্টরে একটা গাড়ি তৈরি হচ্ছে, তো গাড়ি কি একটা গাড়ি তৈরি হচ্ছে? সেখানে তো দেখবে একটা লাইন দিয়ে কাজ চলছে, পরপর পরপর স্টেপ বাই করে প্রতিদিন হয়তো একটা ইউনিট থেকে 100টা গাড়ি বেরোচ্ছে, মোটরসাইকেল হলে 1000টা মোটরসাইকেল বেরোচ্ছে। ঠিক সিমিলারলি যখন একটা জায়গাতে নাট বোল্ট তৈরি হচ্ছে, সেখানে তো বুঝতে পারছো এক এক দিনে হয়তো কয়েক লক্ষ নাট তৈরি হচ্ছে, কয়েক লক্ষ বোল্ট তৈরি হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? তাহলে এই যে জিনিসগুলো যে তৈরি হচ্ছে, সেই জিনিসগুলোর নির্দিষ্ট একটা সাইজ থাকছে। আমরা এর আগে নাট পড়েছি, বোল্ট পড়ছি, আমি ছোট্ট জিনিস নিয়ে আলোচনা করছি। তাহলে এখন এই যে নাট বোল্ট গুলো তৈরি হচ্ছে, প্রত্যেকটা নাট এবং বোল্টের যে ডাইমেনশন থাকছে, সেই ডাইমেনশন অনুযায়ী সেটা কি হচ্ছে না, আমি বাজারে যখন দিচ্ছি তখন কেউ যদি, ধরো আমি তোমায় কথার কথা বলছি, এটা 15 মিলিমিটারের একটা নাট নিয়েছো বা 15 মিলিমিটার একটা বোল্ট নিয়েছো, তাহলে নিশ্চয়ই 15 মিলিমিটার একটা নাট বা 15 মিলিমিটারের বোল্ট সেটা একই মেশিন থেকে তৈরি হয়নি বা একজন লোক তৈরি করেনি, বিভিন্ন জন লোক তৈরি করেছে এবং বিভিন্ন জন বিভিন্ন মেশিন থেকে সেটা প্রোডাকশন হচ্ছে। কিন্তু তাদের ওই যে ডাইমেনশনটা আছে, যে ডাইমেনশনের উপর বেস করে ওই নাটের বোল্টটা খুব সহজেই আমার ম্যাচ করে যাচ্ছে। এই ম্যাচ করার বিষয়টাকে বলা হয় ইন্টারচেঞ্জেবিলিটি। যখন একটা জিনিস আরেকটা জিনিসের সাথে মেটিং করব বা তাকে অ্যাসেম্বল করব, ধরো একটা নাট এবং একটা বোল্ট যেটা কিনা আমি র্যান্ডমলি সিলেক্ট করেছি, মানে ধরো আমি নাটটা কিনলাম কলকাতা থেকে, বোল্টটা আনলাম আমি গুজরাট থেকে, বা দিল্লি থেকে আমি নাট নিয়ে এলাম, আমি আমেরিকা থেকে একটা বোল্ট নিয়ে এলাম। কিন্তু যখন যেখান থেকে আনি না কেন বা যে কোনো জায়গা থেকে তাকে র্যান্ডামলি সিলেক্ট করছি, অর্থাৎ আমি নাটটাকেও র্যান্ডামলি সিলেক্ট করছি, বোল্টটাকেও র্যান্ডামলি সিলেক্ট করছি, এবং তাকে যখন আমি অ্যাসেম্বল করছি, তাদের দুজনকে যখন মিটিং করছি, র্যান্ডামলি সিলেকশন করে তাদের যখনই মিটিং করছি, দেখছি যে 15 মিলিমিটারের বোল্টের সাথে 15 মিলিমিটারের নাট খুব সুন্দরভাবে অ্যাসেম্বলড হয়ে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব হচ্ছে? এটা কি সম্ভব? এটা কিন্তু সম্ভব নয়। এর জন্য কিছু ফর্মুলা আমরা ব্যবহার করে থাকি, এবং এই যে টোটাল যে অ্যাসেম্বলড হয়ে যাচ্ছে, যেখান থেকে খুশি যা একটা পার্টিকুলার ডাইমেনশনের উপরে বেস করে হয়ে যাচ্ছে, এটাকে আমরা কি বলছি? ইন্টারচেঞ্জেবিলিটি। এর সংজ্ঞা আছে, সংজ্ঞাগুলো নিয়ে আমি আসছি না, ডেফিনেশন নিশ্চয়ই তোমরা বইতে পাবে। আমি বিষয়টার উপরে আমি নোট ডাউন করছি। তাহলে প্রথম যে জিনিসটা আমরা জানলাম সেটা হচ্ছে কি, মাস প্রোডাকশনের ক্ষেত্রে ইন্টারচেঞ্জেবিলিটি বলে একটা ওয়ার্ড পেলাম। আমরা এরকম অনেকগুলো শব্দ আমরা পরপর আলোচনার মধ্যে আনবো, কিন্তু সেই শব্দগুলোর মধ্যে কি অর্থটা লুকিয়ে আছে, সেই অর্থটাকে আমি এখানে গল্পের মতন করে তোমাদের সামনে বলার চেষ্টা করছি। এই গল্পটাকে একটু মন দিয়ে তোমরা সবাই শুনবে, কারণ বই যদি দেখো না, বেসিক্যালি আমরা তো আইটিআই লেভেলে পড়তে এসেছি, এই লিমিট, ফিট, টলারেন্স হচ্ছে অনেক বড় সিলেবাস, অনেক বিস্তারিত এর বিবরণ আছে। এবং এই জিনিসগুলো যত তুমি বেশিভাবে পড়তে যাবে, মাথাটা খানিকটা না ঝিমঝিম করে মাথাটা ভার হয়ে যাবে। এটা আমার বেসিক মনে হয়, মানে আমি যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম তখন আমার কাছে মনে হচ্ছে যে এত কিছু থেকে এত সহজভাবে কেউ যদি বোঝাতে পারতো। তো আমার সেই জিনিসটা মাথায় রেখে হয়েছে, তুমি যদি বই খোলো তোমার কিন্তু মাথা ঝিমঝিম করবে। কিন্তু আমি আজকে তোমাদের জন্য যেভাবে এই জিনিসটাকে বোঝাবো,
শুধুখানি একটু গল্পের মতন করে মনে রাখো, আর যে খাতাটা তোমাকে নোট করতে বলেছি এই খাতায় যে যে টার্মগুলোকে আমি উল্লেখ করে করে যাচ্ছি, এছাড়াও অনেক কিছু পাবে, বেসিক যে যে জিনিসগুলো আছে সেগুলো যখন আমি বলছি সেটাকে একটু নোট ডাউন করে রাখবে। নেক্সট ক্লাসে ওই জিনিসগুলো তুমি বই থেকে খোঁজার চেষ্টা করবে। আমি যেটা গল্প করে বললাম, অর্থাৎ ইন্টারচেঞ্জেবিলিটি, দেখো আমি তোমাকে গল্প করে বলে দিলাম, এই ইন্টারচেঞ্জেবিলিটির ডেফিনেশনটা তুমি ওখান থেকে পড়ে নিও, বা ওখান থেকে তুমি ওটাকে তোমার খাতায় লিখে নিও। তারপরে তুমি নিজে পড়ো, আমার গল্পটার সাথে মেলানোর চেষ্টা করো। যদি না মেলে, না বুঝতে পারো, আমি তোমাকে আবার বলবো। এবারে আসি আমরা আমাদের আসল জায়গা, অর্থাৎ ইন্টারচেঞ্জেবিলিটি কিন্তু আমার এখানে লেখা নেই। আমার কি লেখা আছে? লিমিট, ফিট অ্যান্ড টলারেন্স। তাহলে আমাদের আজকের বিষয়টা হচ্ছে লিমিট, ফিট এবং টলারেন্স। এখন এই লিমিট, ফিট, টলারেন্সটা বুঝতে গেলে ঠিক যেভাবে আমি তোমাদেরকে ইন্টারচেঞ্জেবিলিটি নিয়ে একটা গল্প বললাম, নাট বোল্ট বিভিন্ন জায়গা থেকে সিলেক্ট করে অ্যাসেম্বল করার যে গল্পটা বললাম, ঠিক সেই রকম এখানেও একটা আমার গল্প আছে। ধরে নাও আমি এখানে একটা প্রোডাকশন হাউসে যাচ্ছি। আমি গল্পটা এখানে অ্যানিমেশন আছে, আমি ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করবো। ধরো একটা আমি প্রোডাকশন হাউস গেছি, যেখানে কি হচ্ছে না, বিভিন্ন প্রোডাকশন হচ্ছে, মাস প্রোডাকশন হচ্ছে। ধরো আমার একটা শ্যাফট বানাতে হবে, বা আমার একটা রড লাগবে, যে রডটা আমাকে মেশিনিং করে তৈরি করে দিতে হবে। রডটার ডাইমেনশন আমি বলে দিলাম যে আমাকে 25 মিলিমিটার এর ডাইমেনশন লাগবে। এখন আমি যদি কোনো একটা কারখানায় যাই যেখানে ওই ধরনের শ্যাফট তারা তৈরি করছে বা রড তারা তৈরি করছে, মেশিনিং করছে, তাদের দিকে আমি যদি 25 মিলিমিটার বানাতে বলি, কোনো প্রোডাকশন হাউস বা কোনো কারখানায় কারুর পক্ষে ওই 25 মিলিমিটার এক্স্যাক্টলি বানানো সম্ভব নয়। এবং যদি তোমাকে আরো বলি যে আমি ওই 25টা স্যাপ, এই 25 মিলিমিটারের স্যাপ আমাকে ধরো 5000 পিস বানিয়ে দিতে হবে, 500 পিস বানাতে হবে, 100 পিস বানাতে হবে, ছেড়ে দাও 10টা পিসও যদি আমি তাকে বানাতে বলি, সে কিন্তু এক্সাক্ট 25 মিলিমিটার বানাতে সক্ষম হবে না। বুঝতে পারছো কি বলতে চাইছি? দেখো এখানেও একই রকম ভাবে আমি তোমাদেরকে একটা অ্যানিমেশন দেখাচ্ছি, যেখানে তোমরা বুঝতে পারবে যে কিভাবে আমি বিষয়টাকে বলতে চাইছি এবং এর জন্য কি কি জিনিস দায়ী থাকবে। ধরো এই একটা প্রোডাকশন হাউস আছে, এখানে দেখো একজন ব্লু কালারের বা গ্রিন কালারের একজন আছে, ও বলছে আমাকে 25 মিলিমিটার বানিয়ে দিতে হবে, 25.0000 আর এদিকে যে তোমার হলুদ রঙের যে শার্ট পরে আছে ও হচ্ছে মালিক এখানকার। দেখো পিছনে সব ওয়ার্কাররা কাজ করছে, ও বলছে এ তো সম্ভব নয়, 25 মিলিমিটার বানানো সম্ভব নয়। কেন সম্ভব নয়? কেন সম্ভব নয়, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। না, এখানে আমাদের কিছু কারণ আছে। কি কি কারণের জন্য সম্ভব নয়? না, এখানে আমরা বেসিক্যালি দুটো কারণ দেখে থাকি। একটা হচ্ছে ন্যাচারাল ভেরিয়েশন যেটাকে বলা হয়, আর সেকেন্ড থিং হচ্ছে এটা হচ্ছে অ্যাসাইনেবল কজ। কি হচ্ছে না, ন্যাচারাল ভেরিয়েশন আর হচ্ছে অ্যাসাইনেবল কজ, এই দুটো কারণের জন্য আমরা কখনোই এই 25 পয়েন্ট যেটা বলছে 25.000000 বা 25 যদি আমি ওকে চাই, ও কিন্তু আমাকে দিতে পারবে না। ন্যাচারাল ভেরিয়েশন কি কি জিনিস? না, আমাদের প্রোডাকশন হাউসে বিভিন্ন ধরনের ন্যাচারাল জিনিস থাকে, ন্যাচারাল ক্যালামিটি টাইপের জিনিস থাকে, বা এই ধরনের ধরো কোনো শিফট চেঞ্জ হচ্ছে, বা ধরো কেউ কারো বিহেভিয়ারাল চেঞ্জ আছে, মানে বিভিন্ন জন বিভিন্ন রকম, এইগুলোকে অ্যাকচুয়ালি আমরা কাউন্টেবল করতে পারবো না। মানে ন্যাচারাল ভেরিয়েশনটাকে বোঝানো যাবে না যে এইটার জন্য এটা আমি পারবো না। ন্যাচারাল অনেক কিছুই হতে পারে যেটা আমাদের হাতে নেই, নিয়ন্ত্রণের বাইরে। একটা প্রোডাকশন হাউসে ধরো 25টা মেশিনে 25 জন ওয়ার্কার কাজ করছে, 3টে শিফটে কাজ করছে, 25 জন পার্টে পার্টে 3 পজিশন 75 জন ডিউটি করছে, ABC 3টে শিফটে। এবারে ধরো একটা মেশিনে আমি একটা জব করছি, করতে করতে আমি ছেড়ে চলে গেলাম, আবার একজন এলো, একই রকম একই কাজই করছি কিন্তু একই রকম সম্ভব নয়। এটা হচ্ছে ন্যাচারাল ভেরিয়েশন। আমার সাথে তোমার বা আমার সাথে তোমাদেরই যে সবাই যে আছো এই মুহূর্তে ক্লাসে, ধরো তোমরা 35 জন আছো, 35 জনের মধ্যে দেখবে প্রত্যেকের যদি সবাইকে একই জিনিস করতে বলি বা একই জিনিসই লিখতে বলি, যেমন হ্যান্ডরাইটিং এর একটা প্রবলেম থাকে, দিস ইজ কল্ড দ্য ন্যাচারাল ভেরিয়েশন। ন্যাচারাল ভেরিয়েশনটা আমরা আলোচনার মধ্যে আনছি না, কিন্তু এটা একটা কারণ যে আমরা সবাই সব কাজ সমানভাবে করতে পারি না, কিছু না কিছু ডিফারেন্স থাকবে, বেসিক কিছু না কিছু একটা ডিফারেন্স থেকেই যায়। এটাকে বলছি আমরা ন্যাচারাল ভেরিয়েশন, এবং ওটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, আমি এটা নিয়ন্ত্রণ করতে পারবো না। এরপরে যেটা আসছে এটা হচ্ছে অ্যাসাইনেবল কজ, বা এটাকে বলছি আমরা ক্যালকুলেটেড কজ। ক্যালকুলেটেড কজ এই কারণে যে এখানে আমি যে প্রবলেমগুলো দেখা দেবে, সেই প্রবলেমগুলো কিন্তু আমি ধরতে পারবো যে কেন আমি পারছি না ওই জবটাকে 25 করতে এক্স্যাক্টলি। এটার জন্য আমাদের 3টে জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ম্যান, মেশিন আর মেটেরিয়াল। অ্যাসাইনেবল কজের মধ্যে যেটা মেন জিনিস হচ্ছে কি 3M, 3টে এম আছে। প্রথম হচ্ছে ম্যান,
মানে যে ওয়ার্কার, যারা হচ্ছে হিউম্যান বিং, এটা ঠিক আছে, এটা হচ্ছে হিউম্যান বিং কজ আছে। হ্যাঁ, এখানে কি হচ্ছে না, এটা হচ্ছে কি তোর তোমার হচ্ছে অ্যাসাইনেবল কল, মানে হচ্ছে এখানে হিউম্যান এরর যেগুলো থাকছে সেগুলো হচ্ছে ম্যানের মধ্যে আসছে। নেক্সট আসছে কি না মেশিন। মেশিনটা কি হচ্ছে না, আমি এই মেশিনটা যখন অপারেট করছি স্যার, মেশিনেরও কিন্তু কিছু প্রবলেম থাকতে পারে, মেশিনের কিছু এরর থাকতে পারে। সেই এররটা কি হবে, সেটাও কিন্তু আমার ওখানে যে এক্সাক্ট আমি যে জবটা করতে চাইছি সেই জবটা করার ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াবে। মেশিন তো যে কোনো সময় যে কোনো এরর থাকবে, একদম এরর ফ্রি মেশিন তো হয় না, মেশিনে তো এরর থাকতেই পারে। কোনো জায়গায় কোনো কিছু ডিফেক্ট যদি হয়ে যায় তাহলে সেটা প্রোডাকশনের উপর এফেক্ট হবে। থার্ড যে থিংটা আসছে যেটাকে বলছি আমরা মেটেরিয়াল। মেটেরিয়াল, যে মেটেরিয়ালটা দিয়ে তুমি ওই জিনিসটা বানাচ্ছ সেই মেটেরিয়ালে যদি কোনো ডিফেক্ট থাকে তাহলেও কিন্তু সেটা আমার জবে এফেক্ট ফেলবে। মেটেরিয়ালের ডিফেক্ট হতে পারে। তাহলে ম্যান, মেশিন অ্যান্ড মেটেরিয়াল, এই তিনটেকে আমরা বলছি অ্যাসাইনেবল কজ। তাহলে এই যে জিনিসটা আছে, অর্থাৎ যে কারণটার জন্য আমি একজন যে মালিক আর কি, যার কাছে গেলাম 25 mm আমাকে রড বানাতে হবে, বা ওখানে ছবিতে তুমি দেখছো, সে কি বলছে যে আমার পক্ষে এক্স্যাক্টলি এটা করা সম্ভব নয়। আর যদিও বা কেউ রাজি হয়, ধরো রাজি হয়ে গেল, কিন্তু যখন আমি সেটার প্রোডাকশন কস্ট তাকে বলবো, সেই প্রোডাকশন কস্টটা কিন্তু অনেক হাই হয়ে যাবে। এবং কেন হাই হবে না, হাই অ্যাকুরেসি দরকার আছে। মানে একটা লোকই হয়তো করবে, একটা খুব ভালো মেশিন নিয়ে এলাম, সেখানে আমি করার চেষ্টা করলাম, তাহলে কি হবে, এখানে দুটো জিনিস হবে। একটা হচ্ছে কস্টটা হাই হয়ে যাবে, সেকেন্ড থিং যেটা হবে প্রোডাক্টিভিটিটা কমে যাবে। অর্থাৎ তুমি প্রতি ঘন্টায় যতটা বানাতে পারছিলে, দেখা যাবে একটা পার্টস বানাতে গেলে 1 ঘন্টায় যেখানে 100 পিস তৈরি হতো, সেখানে 1 ঘন্টা কি না 2 ঘন্টা লেগে যাচ্ছে একটা পিস বানাতে। আর মেটেরিয়াল রিজেক্ট হবে। তুমি যখন মেশিনে কাটছো কাটছো কাটছো, এই 25, এই বাবা 24.99 হয়ে গেল, বাদ। হ্যাঁ কি না? তাহলে এই যে ব্যাপারটা আসছে, এইটার জন্য কি হচ্ছে না, আমরা কোনোভাবেই ধরে নিচ্ছি যে আমরা ওই জবটাকে মাস প্রোডাকশন করতে পারবো না, অথচ আমাকে জবটা দিতে হবে। তখন আমি কি করব না, তখন আমি আবার কাস্টমারকে বলবো যে কাস্টমার, আপনি আমাকে একটা লিমিট বলে দিন যার মধ্যে থেকে আমি জবটা তৈরি করতে পারবো। এখানে কিন্তু এই টার্মটা আসছে যেটাকে বলছি আমরা লিমিট। এখানে লিমিটটা কি হচ্ছে না, এখানে লিমিটটা হচ্ছে কি, যে আমার জবটার একটা বেসিক সাইজ আছে। দেখো এখানে উনি বলছেন যে আমাকে একটা লিমিট প্রোভাইড করো। বেসিক সাইজ কি আছে না, জবটার বেসিক সাইজ হচ্ছে 25 mm। এখন এই 25 mm এর মধ্যে আমি একটা আপনার কাছ থেকে অ্যালাউন্স চাইছি যে আপনি কতর মধ্যে ওটাকে জবটাকে রাখতে চাইছেন, মানে আপনি কত হলে ওটাকে রিজেক্ট করবেন না। তখন উনি, অর্থাৎ যিনি কাস্টমার আছেন, উনি যদি তোমাকে বলে দেয় যে মাই রড শুড বি বিটুইন, এবার একটা ডাইমেনশন বলে দিচ্ছে যে আমার রডটা এর মধ্যে রাখতে হবে। অর্থাৎ 25 mm এর থেকে যদি বলেন যে +0.2 হলেও আমি সেটাকে অ্যাকসেপ্ট করে নেবো, আর -0.2 এর মধ্যে থাকলে আমি অ্যাকসেপ্ট করে নেবো। তাহলেই হবে সেটা কি না, আমার আর কোনো সমস্যা থাকবে না। তাহলে আমি চেয়েছি যেটা 25 mm, কিন্তু সেখানে কি হচ্ছে না, আমি তো আমার কিছু এরর আছে, আমার কিছু কারণের জন্য আমি 25 mm করতে পারবো না, ন্যাচারাল কিছু ভেরিয়েশন আছে, আমার অ্যাসাইনেবল কিছু কজ আছে। তাহলে আমাকে কিছু একটা ছাড় দেওয়া হোক। সেই ছাড়টাই হচ্ছে এখানে লিমিট, যে আমাকে এই লিমিটের মধ্যে বেঁধে যদি আপনি দেন তাহলে কিন্তু আমি কাজটা করে নিতে পারবো। তাহলে এখানে কি আসছেন, এখানে একটা বেসিক সাইজ বলে জিনিস আসছে। টার্মটা মনে রাখবে, বেসিক সাইজ। বেসিক সাইজটা কি, তাহলে এখানে বেসিক সাইজ কত হবে, 25 mm এখানে হবে বেসিক সাইজ। এবারে উনি আমাকে দেখো এখানে 25 mm বেসিক সাইজ আছে, তার মধ্যে আমাকে একটা লিমিট বেঁধে দিচ্ছেন, কত না +0.2 থেকে -0.2 পর্যন্ত। তাহলে আমি যদি একদম 25 mm থেকে -0.2 করি তাহলে কত হবে, 24.8 mm। আর ওইদিকে যদি আমি +0.2 করি তাহলে 25.2 মিলিমিটার। তাহলে এর মাঝে যা যা হবে, যত যত যাই হোক না কেন, আমি সেটাকে অ্যাকসেপ্ট করে নেবো। অর্থাৎ 24.85টাকে আমি অ্যাকসেপ্ট করবো, 24.95টাকে অ্যাকসেপ্ট করবো, 25.1টাকে আমি অ্যাকসেপ্ট করবো, এরকম সোন। এর ভিতরে যাই আসুক না কেন, সে যে কোনো এররের জন্য আমাকে এবারে কি দেখে নিলাম না, আমি মাস প্রোডাকশন শুরু করব। বেসিক সাইজটা আমার 25 mm থাকলো, 25 mm থেকে -2 mm আর +2 mm,
মানে 0.2, সরি প্লাস 2 mm নয়, মানে পয়েন্ট, এদিকে হচ্ছে -0.2 আর ওদিকে +0.2, এই জোনের মধ্যে কিন্তু আমাকে ওই জবটাকে রাখতে হবে। অর্থাৎ এর মধ্যে যা যা ডাইমেনশন হবে, একদম নিচেরটা যদি 24.8 হয়, ওপরেরটা 25.2, এর মাঝে যে কোনো ডাইমেনশনকে আমি ক্লিয়ার করতে পারবো, অর্থাৎ আমি ওকে দিতে পারবো। উনি কিন্তু কাস্টমার ওই ডাইমেনশনটা উনি নিতে থাকবেন। তাহলে এই যে ব্যাপারটা হলো, এখানে একটা বেসিক সাইজ পেলাম এবং এখানে একটা লিমিট পেলাম। লিমিটটা কি না, এখানে একটা আপার লিমিট পেলাম, একটা লোয়ার লিমিট। এখানে আপার লিমিটটা কত হলো না, আপার লিমিট হলো 25.2 আর লোয়ার লিমিটটা কত হলো 24.8। তাহলে এখানে আপার লিমিট এবং লোয়ার লিমিট নামক দুটো জিনিস পেলাম, একটা লিমিটও পেলাম। এই জিনিসটা কিন্তু খুব ভালো করে মনে রাখো। তাহলে বেসিক সাইজ একটা হচ্ছে, এবং একটা কি পেলাম, আপার লিমিট পেলাম, একটা হচ্ছে লোয়ার লিমিট পেলাম। এবারে দেখো, এই আপার লিমিটের ওপর, আপার লিমিট যদি ক্রস করে কেউ যদি বেরিয়ে যায়, অর্থাৎ 25.2 mm এর বেশি যদি হয়, তাকে আমি রিজেক্ট করে দেবো। আর এদিকে যদি 24.8 mm এর বেশি হয়, তাহলে তাকেও আমি কিন্তু রিজেক্ট করে দেবো। মাঝখানে যা যা আসবে সেটাকে আমি অ্যাকসেপ্ট করে নেব। তাহলে বেসিক সাইজ পেলাম, আপার লিমিট পেলাম, এবং আমি পেলাম ওখানে লোয়ার লিমিট। ঠিক আছে, এরপরে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ফিট নিয়ে আলোচনা করব না, আমরা সরাসরি ফিটটা বেরিয়ে গিয়ে আমরা টলারেন্সে চলে আসবো। ঠিক আছে, এবারে আমি টলারেন্সে যাব। মানে অলরেডি আমি যদি টপিকটাকে লিমিট, ফিট এবং টলারেন্স না বলা উচিত ছিল আমার লিমিট, টলারেন্স এন্ড ফিট। বইতে কিন্তু লিমিট পাবে, ফিট পাবে, টলারেন্স হবে, কিন্তু আমি তোমাদেরকে সহজ করে বলার জন্য আমি লিমিটটাকে ভালো করে বোঝার পর আমি চলে যাব টলারেন্সে, টলারেন্স থেকে আসবো ফিটে। এখন যে লিমিটের কথা আমি তোমাদেরকে ওখানে ওই রডটা থেকে বা শ্যাফটটাই বলছিলাম, এবারে ধরো ওটা যদি কোনো একটা অ্যাসেম্বলড পার্ট হয়, ধরো আমি ওইটা একটা ওই 25 mm এর বোল্ট বানাচ্ছিলাম, বা 25 mm এর শ্যাফটটা আমি একটা, তার জন্য একটা হোল থাকবে, বা তার শ্যাফটটাকে ধরার জন্য গতকাল যেমন আমরা বলছি ওখানে হাউসিং থাকবে, তার নিশ্চয়ই ওখানে হোল থাকবে। বা যদি আমি ধরে নিই যে ওখানে ওই নাটের একটা নাট আমাকে বানাতে হবে 25 mm, তাহলে এখানে যে টলারেন্সটা দিচ্ছি ওখানেও সেম, এখানে যে লিমিটটা থাকছে ওখানেও সেই লিমিটটা রাখতে হবে। আমি নাট বোল্ট বা আদার্স কিছু আসছে না, আমি এখানে সিম্পল শ্যাফট এবং হোল নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে যেখানে আমার শ্যাফট ছিল, শ্যাফটের ক্ষেত্রে যদি আমার ওখানে 25-এর ওপরে +0.2 আর মাইনাস যদি 0.2 mm যদি লিমিট দিয়ে থাকে, আপার লিমিট লোয়ার লিমিট, তাহলে সেটা যখন আমি কারোর সাথে অ্যাসেম্বল করব, সেই রেফারেন্স যদি আমাকে একটা হোল নিতে হয়, তাহলে হোলের ক্ষেত্রেও তাই একই জিনিস রাখতে হবে, তবে গিয়ে আমি সেটাকে ওখানে অ্যাসেম্বল করতে পারবো। এটা কিন্তু মনে রাখতে হবে। এবারে আসছি কি, যেটা বললাম টলারেন্স। টলারেন্সটা কি জিনিস না, টলারেন্সটা হচ্ছে এই যে আপার লিমিট এবং লোয়ার লিমিট, এই দুটোর মধ্যে ডিফারেন্সটাই হচ্ছে টলারেন্স। এখানে যে শ্যাফটটা বানিয়েছি, শ্যাফটটার ক্ষেত্রে কি হচ্ছে, একটা আপার লিমিট আছে, তো আপার লিমিটটা কত না 25-এর সঙ্গে 0.2 যোগ করলে হচ্ছে 25.2 মিলিমিটার। আর লোয়ার লিমিটটা হচ্ছে কত না, আমি 25 থেকে 0.2 মাইনাস করছি, তাহলে 24.8 মিলিমিটার। তাহলে এখানে এই যে আপার লিমিট এবং লোয়ার লিমিটের মাঝখানে যে জায়গাটা আছে, এটা কি হচ্ছে, দিস ইজ দ্য টলারেন্স। তাহলে আপার লিমিট থেকে লোয়ার লিমিটটা বিয়োগ করলে যেটা হয় তাকেই বলছি আমরা টলারেন্স। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ইজ কল্ড টলারেন্স। তাহলে এখানে ছবি থেকে নিশ্চয়ই বুঝতে পারছো যে কোন অংশটা টলারেন্স। দেখো শ্যাফটের আমি আপার লিমিটের একটা দিয়েছি আর লোয়ার লিমিট দিয়েছি, এবং নিচে দেখো ক্যালকুলেশনটা, টলারেন্সটা হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। কিন্তু যদি আমি তোমাকে এখানে যেমন ধরো হচ্ছে 25.2 থেকে 24.8 বিয়োগ করেছে, আমি যদি তোমাদেরকে বলি যে 0.2 থেকে -0.2 বিয়োগ করলে কত হবে, নিশ্চয়ই দেবে সেখানেও 0.2 মাইনাস ব্র্যাকেটের মধ্যে -2, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, তাহলে 0.2 + 0.2 তাহলে 0.4 হবে। বা এখানে তুমি এটাকে শ্যাফটার বেসিক সাইজ থেকে এখানে কি করছি, বেসিকের সঙ্গে যোগ করেছি আপার লিমিট, আর বেসিক সাইজ থেকে মাইনাস করেছি লোয়ার লিমিট। এবারে কি হচ্ছে না, এখানে পেয়েছি 25.2 মিলিমিটার, আর এখানে আছে 24.8 মিলিমিটার। বাদ দিলে আমি কি পেয়েছি, 25.2 থেকে 24.8 মিলিমিটার বাদ দিতে থাকছে এখানে 0.4 mm। তাহলে এখানে টলারেন্সটা হলো কত, 0.4 মিলিমিটার। গ্যাপটাকে কি স্যার টলারেশন বলছে? গ্যাপটা নয়, ওখানে দুটোর মধ্যে যেটা
আপার লিমিট এবং মাইনাস যেটা আছে লোয়ার লিমিট। আমি যেটা বানাচ্ছি, ধরো আমি এখানে এই হোলটা বানাচ্ছি, শুনে নাও আমার কথাটা আগে। এখানে যে হোলটা হচ্ছে, এই হোলটা বানানোর জন্য তো আমাকে একটা লিমিট দিয়েছে। আমি কি করছি না, এখানে আমার এখানে হোলটা বলেছে 25 মিলিমিটার হবে। 25 মিলিমিটার তো আমি করতে পারবো না, আমার তার জন্য একটা লিমিট দেওয়া আছে। তাহলে আমার যদি কোনো একটা হোল যদি বড় হয়ে যায়, তাহলে সেটা বড় হয়ে কত বড় হতে পারে না 25.2 মিলিমিটার হতে পারে। আর যদি হোলটা আমার ছোট হয়ে যায়, কত হতে পারে যেটাকে আমি অ্যালাউ করব, সেটা হচ্ছে 24.8 মিলিমিটার হবে। তাহলে 25.2 মিলিমিটার এবং 24.8 মিলিমিটার এদের মাঝখানে যেটা থাকছে, অর্থাৎ আপার লিমিট এবং লোয়ার লিমিট, এই দুটোকে যদি বিয়োগ করি তাহলে যেটা হবে সেটাই হচ্ছে তার টলারেন্স। এখানে তুমি ছবিতে এটা দেখছো গ্যাপ, কিন্তু গ্যাপ তো এখানে ছবি দেখে বলবে না। বিষয়টা হচ্ছে কি, বিষয়বস্তুটা কি, তোমার আপার লিমিট যেটা থাকছে এবং লোয়ার লিমিট, এই দুটোর যে বিয়োগফল যেটা হচ্ছে সেটাকে কিন্তু আমরা এখানে টলারেন্স বলছি। এবারে আসছে কি ক্লাসিফিকেশন অফ টলারেন্স। ক্লাসিফিকেশন অফ টলারেন্স কি কি আছে, অর্থাৎ টলারেন্স আমরা কি কি ধরনের দেখে থাকি। এখানে আমাদের টলারেন্স যেটা হয় সেটা হচ্ছে 4 ধরনের বেসিক্যালি টলারেন্স আছে। একটা হচ্ছে ইউনিল্যাটারাল টলারেন্স, একটা হচ্ছে বাইল্যাটারাল টলারেন্স, থার্ড হচ্ছে কম্পাউন্ড টলারেন্স, ফোর্থ হচ্ছে জিওমেট্রিক টলারেন্স। এখন এই কম্পাউন্ড টলারেন্স এবং জিওমেট্রিক টলারেন্স এই দুটো আমাদের আপার লেভেলে আমরা এটা পড়াশোনা করে থাকি। বেসিক্যালি আমরা আমাদের সিলেবাস অনুযায়ী যেটা আছে সেটা হচ্ছে ইউনিল্যাটারাল টলারেন্স এবং বাইল্যাটারাল টলারেন্স। তার সাথে আমি কম্পাউন্ড টলারেন্সটা যেহেতু ওটার সাথে একটু রিলেটেড, আমি একটু তোমাদের সাথে আলোচনা করে নেবো বা আমি একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। কিন্তু বাকি এই দুটো যেটা আছে অর্থাৎ কম্পাউন্ড এবং জিওমেট্রিক দুটো কিন্তু আমরা এই মুহূর্তে আলোচনা করব না, কারণ এটা আমাদের সিলেবাসে নেই। তাহলে আমাদের যেটা আলোচনা হবে কি কি, ইউনিল্যাটারাল টলারেন্স এবং বাইল্যাটারাল। তাহলে এবার দেখে নেওয়া যাক ইউনিল্যাটারাল টলারেন্সটা কি বা বাইল্যাটারাল টলারেন্সটাও বা কি। ইউনিল্যাটারাল টলারেন্স অর্থাৎ এখানে যে টলারেন্সটা হবে সেটা হচ্ছে বেসিক সাইজ যেটা থাকবে। অর্থাৎ আমি যে স্যাপটা নিয়ে এতক্ষণ ধরে আলোচনা করছিলাম তার বেসিক সাইজ কত ছিল, 25 মিলিমিটার ছিল। এখন এখানে যে টলারেন্সটা আমি দিচ্ছি অর্থাৎ আপার লিমিট এবং লোয়ার লিমিট যেটা আমি দিচ্ছি, এই আপার লিমিট এবং লোয়ার লিমিটটা কি হচ্ছে না, এটা কোনো একটা ডাইরেকশনের দিকে যাচ্ছে, অর্থাৎ আইদার সে প্লাসে যাবে বা সেটা মাইনাসে যাবে। দেখো যদি ডান দিকের প্রথম ছবিটা দেখো, ডান দিকটা দেখো, ডান দিকের স্যাপটা 25 মিলিমিটারের থেকে বেশি আছে। অর্থাৎ এখানে দেখো আছে কত, 25.05 মিলিমিটার আছে। আর নিচেরটা আছে কত, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভুল দেওয়া আছে, ওইখানে প্লাসটা হচ্ছে 25 থেকে এটা 26 হবে, 26। আর এখানে হচ্ছে নিচেরটা হচ্ছে 25.05। বুঝতে পারলে কি বললাম? এখানে যে +0.1 থেকে +0.05 পর্যন্ত দেওয়া আছে। তাহলে এখানে কি হচ্ছে না, দুটোই দেখো প্লাসের দিকে যাচ্ছে, আর এখানে দেখো দুটোই মাইনাসের দিকে আছে। এটা হচ্ছে মাইনাস যেটা আছে বাঁ দিকের ছবিটা, এখানে হচ্ছে -0.01 আছে আর থেকে -0.02 পর্যন্ত। তাহলে এখানে কত আপার লিমিট কত না 25.9 পর্যন্ত আছে, আর লোয়ার লিমিটটা হচ্ছে 25 এই আপার লিমিটটা হচ্ছে 25.98 আর লোয়ার লিমিটটা 24.9। দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। অর্থাৎ বেসিক সাইজ থেকে এটা কি হচ্ছে না মাইনাসের দিকে আমি দিচ্ছি, অর্থাৎ টলারেন্সটা এখানে আছে লোয়ার লিমিট এবং আপার লিমিট দুটোই মাইনাসে আছে, এখানে লোয়ার লিমিট এবং আপার লিমিট দুটোই প্লাসে আছে। এখানে একটু হিসেবটা ভুল আছে, তোমরা ক্যালকুলেশনটা নিশ্চয়ই বুঝতে পারছো। আমি এখানে দেখো 25-এর উপরে কি দিয়েছি, আপার লিমিট দিয়েছি 0.1 -0.1, লোয়ার লিমিট দিয়েছি -0.2, আর এখানে হচ্ছে আপার লিমিট দিয়েছি 25 +0.1 আর এখানে দিয়েছি +0.5। তাহলে তোমরা এখানে নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে যেটা হচ্ছে এটা প্লাসের দিকে যাচ্ছে, এখানে যে টলারেন্সটা আছে এটা হচ্ছে মাইনাসের দিকে আছে। এখানে টলারেন্সটা কত না, এখানে এই যে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আর ডান দিকে দেখো এখানে টলারেন্সটা কত না এই যে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে এইখানে যে টলারেন্সটা হচ্ছে সেটা আইদার সাইডে হচ্ছে, মানে হয় প্লাসের দিকে হচ্ছে বা মাইনাসের দিকে হচ্ছে। এখানে কিন্তু দুটো প্লাস মাইনাসের কোনো গল্প নেই। তাই এটাকে আমরা কি বলছি, ইউনিল্যাটারাল টলারেন্স। এবারে আসবো আমরা বাইল্যাটারাল টলারেন্স কাকে বলছে। বাই মানে এখানে কি হবে, বোথ সাইডে এটা যাবে। কিভাবে বোথ সাইডে আসবে, বেসিক সাইজ যেটা আছে, বেসিক সাইজ আমার কত আছে 25 মিলিমিটার আছে। এবারে এই 25টাকে আমি স্ট্যান্ডার্ড রেখে আমি কি বলছি না, আমার এবারে টলারেন্সটাকে ডিভিশন করতে হবে। টলারেন্সের ডিভিশনটা কি আছে দেখো, 25-এর উপর যেটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম, 25-এ কি যাচ্ছিল না 25 +0.2 -0.2।
তাহলে এখানে যেটা আছে, এখানে আপার লিমিট কত আছে না, আমার আপার লিমিট আছে 25.2 mm আর লোয়ার লিমিট আছে 24.8 mm। তাহলে আমার এখানে কি হচ্ছে না, এই যে আমার যে লিমিটটা আছে বা আমার এখানে যে টলারেন্সটা যেটা এখানে কালার করে দিয়েছি আমি, এই টলারেন্সটা দেখো এই বেসিক সাইজ থেকে উপর দিকে প্লাসও কিছুটা আছে, মাইনাসও কিছুটা আছে। তাহলে এটাকে কি বলছি আমরা, বাই ল্যাটারাল টলারেন্স। আশা করি তোমরা এখানে বুঝতে পারছো বেসিক সাইজ থেকে কি হচ্ছে না, আমি টলারেন্সটা দিয়েছি কোন দিকে, মানে কিছুটা ওপর দিকেও দিয়েছি, কিছুটা নিচের দিকে দিয়েছি, অর্থাৎ কিছুটা প্লাসে আছে, কিছুটা মাইনাসে আছে। এই ধরনের টলারেন্স অর্থাৎ যেখানে বোথ সাইড যাওয়ার একটা ব্যাপার আছে, অর্থাৎ প্লাসও যেতে পারে মাইনাসও যেতে পারে, তাকে বলবো আমরা বাইল্যাটারাল। আর যদি এক সাইডেই যায় তাহলে সেটাকে আমরা বলবো ইউনিল্যাটারাল, অর্থাৎ শুধু প্লাসে থাকবে বা মাইনাসে থাকবে। এবারে যেটা আসছে কি কম্পাউন্ড টলারেন্স। দেখো এখানে একটা শেপের ছবি দেওয়া আছে, এই ছবিটার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমার যেটা বলা আছে কি না, এখানে দেখো তিনটে ডাইমেনশন তুমি এখানে দেখতে পাচ্ছ। একটা হচ্ছে কি এখানে একটা হচ্ছে তোমার বেস আছে, বেসটা 40 mm করা আছে, এখানে যে হাইটটা যে 20 mm করা আছে, এখানে একটা ইনক্লাইনেশন আছে 60 ডিগ্রি করা আছে। এখন আমাকে বলছে তাহলে এই গ্যাপটার কত আমার ডাইমেনশন হবে। তাহলে এটা ডিপেন্ড করবে কার উপর না, আমার অ্যাঙ্গেলের অ্যাকুরেসির উপরে, আমার এইখানের যেটা বেস আছে বেসের অ্যাকুরেসির উপরে, এবং এখানে তাহলে এখানে তোমার কি হচ্ছে এই নিচেও নিশ্চয়ই এটা মেশিনিং করতে গেলে বা এটা প্রোডাকশন করতে গেলে এখানে একটা টলারেন্স থাকবে, এইদিকে এই ডান দিকেও একটা টলারেন্স থাকবে, এবং এইখানে একটা এর অ্যাঙ্গেলের টলারেন্স থাকবে। তাহলে এই তিনটেকে মিলিয়ে তারপরে কিন্তু আমি এটাকে ক্যালকুলেট করে পাবো, অর্থাৎ এটা হচ্ছে রেফারেন্স টলারেন্স হবে। এই রেফারেন্স টলারেন্সের জন্য এটা কি বলছি আমরা, কম্পাউন্ড টলারেন্স বা যৌগিক টলারেন্স বলছি। নিশ্চয়ই বুঝতে পারছো এটা অনেকটাই ক্রিটিক্যাল জিনিস, অর্থাৎ এখানেও একটা নিশ্চয়ই আমাকে টলারেন্স দিতে না, আমি তো প্রত্যেকটাতে এক্স্যাক্টলি 20 mm আমি প্রোডাকশন করতে পারবো না, বা নিচে বেস আমি 40 mm করতে পারবো না, বা অ্যাঙ্গেলটাও 60 ডিগ্রি করতে গেলে ওখানেও তো আমার কোনো ডিগ্রির পার্থক্য আছে, কিছু মিনিটের তো এদিকে হেরফের হবে, 60 ডিগ্রি যে আমি সবসময় পাবো তা তো হতে পারে না। তাহলে এই যে তিনটেকে মিলিয়ে যে ডাইমেনশনটা পাবো বা যে টলারেন্সটা পাবো সেটাই হবে ওই আর এর ডাইমেনশন, বা এটাকে রেফারেন্স ডাইমেনশন বলবো, বা এটা যে টলারেন্সটা থাকছে এটাকে আমরা বলছি কি কম্পাউন্ড টলারেন্স। ঠিক আছে, এবারে আমরা আলোচনা করব ফিটস নিয়ে। ফিটস কি জিনিস না, টলারেন্স মেক্স ফিটস। এখানে একটা শব্দ আমি যেটা ব্যবহার করলাম, এই যে সেন্টেন্সটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। টলারেন্স মেক ফিটস, অর্থাৎ টলারেন্স থাকলেই তবে কিন্তু ফিট হবে। এবার ফিটটা কিসের ক্ষেত্রে হবে, ওই যে আমি একটু আগে আলোচনা করছিলাম একটা শ্যাফট থাকছে এবং একটা হোল থাকছে। এই যে শ্যাফট এবং হোল, শ্যাফটটা কি হচ্ছে না হোলের মধ্যে আমি ইনসার্ট করব। এখন শ্যাফটেরও একটা টলারেন্স আছে, হোলেরও একটা টলারেন্স আছে। এখন এই যে কোন শ্যাফট কোনটা আমি তো র্যান্ডমলি সিলেক্ট করছি, আমাকে বলে দেওয়া আছে কত না, আমাকে শ্যাফটটা বানাতে বলেছে 25 mm প্লাস মাইনাস 0.2, আবার হোলটাকে আমাকে বলেছে কি 25 mm প্লাস মাইনাস 0.2, প্লাস মাইনাস 0.02 বা 0.2, যা আমরা আলোচনা করছিলাম এতক্ষণ ধরে। তাহলে এখানে কি হচ্ছে, সবটাই যে একই রকম আছে তা তো নয়, শ্যাফটটাও তৈরি হচ্ছে 24.8 থেকে 25.2 পর্যন্ত, আর হোলটাও সেই একই ডাইমেনশনের মধ্যে হচ্ছে। তাহলে এখানে এই যে শ্যাফট এবং হোলের মধ্যে যে আমার ডিগ্রিটা থাকছে, মানে ওদের মধ্যে যে ফিটিং যে ম্যাচ যেটা হচ্ছে, বা ওদের মধ্যে যে ক্লিয়ারেন্স থাকবে, বা ওদের মধ্যে যে ইন্টারফারেন্স হবে বা ট্রানজিশন হবে, এইগুলোকে কি বলছি আমরা ফিট, বা ও কিভাবে ওটার সাথে ওটা ফিট করছে, বা আমি র্যান্ডমলি একটা শ্যাফট এবং হোল ওই একই ডাইমেনশনে যদি নিই সেটা কিভাবে ওর মধ্যে ফিটিং হচ্ছে, সেটা কি বলছি আমরা কি ফিট। এই ফিট তিন ধরনের আছে, একটাকে বলছি ক্লিয়ারেন্স ফিট, তারপরটা হচ্ছে ইন্টারফারেন্স ফিট, এবং তারপরটা হচ্ছে ট্রানজিশন ফিট। এবং এই তিনটে ফিটই আমাদের আলোচনার মধ্যে আছে, আমরা একটু দেখে নেবো যে কোনটাকে কি কি ফিট বলছে। দেখতে পাচ্ছ এখানে আমি একটা হোল নিয়েছি, এই হোলটার একটা ডাইমেনশন আছে। এখানে একটা কথা বলে রাখি, যখন আমরা এই ফিট নিয়ে আলোচনা করি তখন এই ফিটটাকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি, একটাকে বলা হয় শ্যাফট বেসিস আর এটাকে বলা হয় হোল বেসিস। শ্যাফট বেসিস কখন বলা হবে না, যখন শ্যাফটের ডাইমেনশনটাকে আমরা ফিক্স রাখছি আর হোলের ডাইমেনশনটাকে আমরা ভ্যারিয়েশন করছি। তাহলে এই যে শ্যাফট ফিক্স আছে, হোলটা ভ্যারি করছে, সেই সময় তার রেফারেন্সে অর্থাৎ ওই শ্যাফটের ফিক্সড ডাইমেনশনের রেফারেন্সে যখন হোলটা ভ্যারি করবে তখন আমরা যে ধরনের ফিট পাবো সেটাকে বলবো আমরা শ্যাফট বেসিস,
আর যদি আমরা এখানে হোলটাকে ফিক্স রেখে দিই এবং সেই অনুযায়ী যদি স্যাপটাকে আমি ওখানে ফিট করবার চেষ্টা করি, তখন ওটাকে বলবো আমরা হোল বেসিস। তাহলে এখানে কি হচ্ছে, স্যাপটা ফিক্স কখনো থাকছে, কখনো হোলটাকে আমরা কনস্ট্যান্ট রাখছি। দেখো আমরা এখানে যে ছবিটা দেখছি এটাকে আমরা বলছি হোল বেসিস। এখানে আমি হোল বেসিস আর স্যাপ বেসিস এত ডিটেলে আসবো না, আমরা এখানে ফিটটা দেখবো। দেখো এখানে তিনটে স্টক করা আছে, এখানে একটা স্যাপ্টের স্টক আছে, এখানে একটা স্যাপ্টের স্টক আছে, এখানে একটা স্যাপ্টের স্টক আছে। এই তিনটে স্যাপ্ট কিন্তু আমি যেটা আগের ডাইমেনশন বলেছি অর্থাৎ 25.+-0.2 সেটার উপর বেস করে এগুলো প্রোডাকশন করেছি। এখানে কিছু আছে, এখানে কিছু আছে, এখানে কিছু আছে। এবারে আমি দেখি যে স্যাপ্টের সাথে এই হোলটার কিভাবে ফিটিং হচ্ছে। তাহলে আমি প্রথম স্টক থেকে নিলাম, এখান থেকে দেখছি একটা স্যাপ্ট নিয়ে গিয়ে ওখানে আমি ইনসার্ট করলাম, দেখলাম বাহ খুব সুন্দরভাবে এটা ঢুকে যাচ্ছে এবং এর মাঝখানে কোনো রকম কোনো ইয়ে নেই, বরং এখানে হোল এবং স্যাপ্টের এখানে একটা গ্যাপ থাকছে। তাহলে এটাকে আমরা কি বলবো, ক্লিয়ারেন্স ফিট। এবারে আমি নিচ্ছি কি আর একটু বড় স্যাপ্ট নিলাম, যেটা কিনা হচ্ছে কি না একটু যখন আমি এখানে পুশ করতে যাচ্ছি দেখা যাচ্ছে কি এখানে স্যাপ্টটা তোমার কি হচ্ছে না হোলের থেকে একটু বড় থাকছে, হোলের থেকে একটু বড় থাকছে। তাহলে আমাকে কি করতে হবে, এটা ইনসার্ট করতে গেলে আমাকে বাইরে থেকে একটা হ্যামারিং করতে হবে, আমাকে ধাক্কা দিতে হবে, ওকে প্রেস করতে হবে। তাহলে এইভাবে যেটা আমি ওই স্যাপ্টের হোলের মধ্যে ফিটিং করছি এটাকে কি বলছি আমরা, ইন্টারফারেন্স ফিট। নেক্সট আসছে কি না, নেক্সট হচ্ছে ট্রানজিশন ফিট। এখানে কি হচ্ছে না, এখানে যে ধরনের স্যাপ্ট গুলো রাখা আছে এটার কোনোটা যদি আমি নিই হয়তো খুব সুন্দরভাবে ঢুকে যাচ্ছে, অর্থাৎ এটা ক্লিয়ারেন্স ফিটের মতো কাজ করছে। আবার যদি ওখান থেকে কোনো একটা স্যাপ্ট নিচ্ছি যেটা কিনা ইন্টারফারেন্স ফিটের মতো কাজ করছে, ইন্টারফারেন্স এবং ক্লিয়ারেন্স ফিটের মাঝ বরাবর যে জিনিসটা থাকছে তাকে কি বলছি আমরা, ট্রানজিশন ফিট। তাহলে এটাকে আমরা কি বলবো, ট্রানজিশন ফিট। এই জিনিসটা বুঝতে গেলে আমি চট করে তোমাদেরকে এখানে একটা ছোট্ট ফিগার দেখাচ্ছি, যেটা দেখলে তোমরা বুঝতে পারবে যেটা কিভাবে হচ্ছে। দেখো এখানে টাইপস অফ ফিট, কিছু নিচের জিনিসগুলো বা উপরের জিনিস কিছু দেখার দরকার নেই, শুধু এই জায়গাটা দেখো। ক্লিয়ারেন্স ফিটের ক্ষেত্রে কি হচ্ছে না, হোলটা বড় হবে, স্যাপটা ছোট হবে। সহজ কথায় বোঝার চেষ্টা করো, ক্লিয়ারেন্স ফিটে যেখানে হোল বড় থাকবে স্যাপ ছোট হবে, ইন্টারফারেন্সের ক্ষেত্রে হোল ছোট হবে স্যাপ বড় হবে, ট্রানজিশন ফিটের ক্ষেত্রে হোল এবং স্যাপ সমান সমান থাকবে। এটা হচ্ছে একটা কমন জিনিস। এই জিনিসটা যদি একটুখানি বুঝে থাকো তাহলে বুঝতে পারবে যে আমি কি বলতে চাইলাম। ভালো করে একটু দেখো। এবারে দেখো আমি তোমাদেরকে এখানে ক্লিয়ারেন্স ফিটটা বোঝাচ্ছি। দেখো এখানে যেটা আছে, এখানে হোলটা আছে এবং স্যাপটা আছে, এর কত ডেভিয়েশন করা আছে না, এর দেখো এখানে কি আছে না, আমার এখানে 0.03 আর এখানে 0.00, অর্থাৎ 503.503, আর এখানে কত আছে 0.500। তাহলে এর এখানে লোয়ার লিমিটটা কত না 0.50, এখানে এর লোয়ার লিমিটটা কত না আপার লিমিট হচ্ছে 0.498, লোয়ার লিমিট হচ্ছে 0.9495। তাহলে এখানে দুটোর মধ্যে কি হচ্ছে না, হোলটা হচ্ছে যে কি হচ্ছে মিনিমাম নিচ্ছি, আর এখানে এটা স্যাপটা হচ্ছে ম্যাক্সিমাম নিচ্ছি। এবারে এখানে যে ফিটটা হচ্ছে এটাকে কি বলছি আমরা, ক্লিয়ারেন্স ফিট। অর্থাৎ স্যাপটার সবচেয়ে বড় যে স্যাপ্ট হয় সেটাকে এখানে আমার মিনিমাম হোল ডায়ামিটারের মধ্যে ঢুকে গেল, এটাকে বলছি আমরা ক্লিয়ারেন্স ফিট। বোঝা যাচ্ছে? মনে হচ্ছে না খুব সহজে এটা বোঝা যাচ্ছে বলে। ঠিক আছে, হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। এত সহজে হয়তো সবটা বোঝা যাবে না, চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর। আমি আবার দরকার হলে নেক্সট দিন বলবো। ঠিক আছে, ক্লিয়ারেন্সটা দেখতে পেলে। এবার ইন্টারফারেন্সের ক্ষেত্রে দেখো এখানে হোলটার ম্যাক্সিমাম সাইজটা কি হচ্ছে, স্যাপ্টের মিনিমাম সাইজের থেকে ছোট হচ্ছে। আমি আসছি আগের একটু আগে দেখো, এখানে দেখো কি হচ্ছে, এখানে হচ্ছে কি এর হচ্ছে ম্যাক্সিমাম সাইজ, হোলের হচ্ছে ম্যাক্সিমাম সাইজটা নিয়েছি কিন্তু স্যাপ্টের এখানে মিনিমাম সাইজ নিয়ে এখানে অর্থাৎ কি হচ্ছে না, এর হচ্ছে স্যাপ্টটা হোলটা এখানে কি হচ্ছে স্যাপ্টের থেকে স্যার অমিত সরকারকে মিউট করুন না স্যার, কেমন একটা আওয়াজ উঠছে। আমি আবার তোমাদেরকে বলছি প্লিজ একটু মিউট রাখো। এই দেখো এখানে কি হচ্ছে ইন্টারফারেন্সের ক্ষেত্রে কি না, আমার হোলের ম্যাক্সিমামটা নিচ্ছি তবু স্যাপ্টের মিনিমামটা ওর মধ্যে ইনসার্ট করতে পারছি না। তাহলে এই জায়গাটাতে যেটা থাকবে সেটাকে বলছি আমরা কি, ইন্টারফারেন্স ফিট। আর ট্রানজিশন ফিটের ক্ষেত্রে কি হচ্ছে, দেখো এখানে হোল সাইজ ভেরি নিয়ার টু দ্য স্যাপ্ট সাইজ, এখানে দেখতেই পাচ্ছ এখানে ভেরি নিয়ার আছে, তাই এটাকে কি বলছি আমরা, ট্রানজিশন ফিট। তাহলে তোমরা এখানে তিনটে ফিট আশা করি দেখতে পেলে। একটা হচ্ছে ক্লিয়ারেন্স ফিট, একটা হচ্ছে ইন্টারফারেন্স ফিট, একটা হচ্ছে ট্রানজিশন ফিট। এছাড়া আমরা পড়লাম কি আজকে বেসিক সাইজ, তার সাথে পড়লাম লিমিট, কি বলছি আপার লিমিট লোয়ার লিমিট, টলারেন্স, টলারেন্সের মধ্যে ইউনিল্যাটারাল বাইল্যাটারাল এবং কম্পাউন্ড, দরকার নেই